পাকিস্তান প্রতিষ্ঠায় শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, আবুল হাশিম এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যতই অবদান থাকুক না কেন, পাকিস্তান সরকার কখনোই তা স্বীকার করেনি। বরং পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই কেন্দ্রীয় মুসলিম লীগ নেতৃত্ব, বিশেষত মোহাম্মদ আলী জিন্নাহ, নবাবজাদা লিয়াকত আলী খান, মাওলানা আকরাম খাঁ, খাজা নাজিমুদ্দিন ও নুরুল আমিনের নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তান মুসলিম লীগ এবং পূর্ব বাংলা সরকারের প্রয়াস ছিল পাকিস্তান আন্দোলনের বাঙালি নেতাদেরকে ভারতের চর, যুক্ত বাংলার প্রবক্তা, ইসলাম ও শিশুরাষ্ট্র পাকিস্তানের দুশমন এবং হিন্দুদের অনুচর রূপে প্রতিষ্ঠিত করা। পাকিস্তান প্রতিষ্ঠার পর মুসলিম লীগ কেন্দ্রীয় নেতৃত্ব খুব দ্রুতই অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত হয়ে পড়ে। পাকিস্তানে সূচনালগ্ন থেকেই আমলাতান্ত্রিক স্বৈরশাসন প্রতিষ্ঠার ফলে এটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। সংখ্যাগরিষ্ঠ বাঙালির ওপর জাতিগত নির্যাতন, স্বাধীনতার নামে নতুন এক অধীনতা ও ঔপনিবেশিক শাসন শোষণ প্রক্রিয়া চালুর প্রতিরোধে 1948 ও 1952 সালের বাংলা ভাষা আন্দোলন পূর্ব বাংলা তথা পাকিস্তানের শোষিত ও বঞ্চিত মানুষকে মুক্তির দিশা দেখিয়েছিল। সালের বাংলা ভাষা আন্দোলনের পর গঠিত হয়েছিল পূর্ব বাংলা তথা পাকিস্তানের প্রথম সরকার বিরোধী সংগঠন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। 1949 সালে গঠিত হয়েছিল প্রথম সরকার বিরোধী রাজনৈতিক সংগঠন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। 1951 সালে গঠিত হয়েছিল প্রথম সরকার বিরোধী যুব সংগঠন পূর্ব পাকিস্তান যুবলীগ। 1952 সালে বাংলা ভাষা আন্দোলনের পর গঠিত হয়েছিল প্রথম প্রগতিশীল ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন। 1951 সালে চট্টগ্রামে আর 1952 সালে কুমিল্লায় অনুষ্ঠিত সাংস্কৃতিক সম্মেলনে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাংস্কৃতিক চিন্তা, চেতনা ও ঐতিহ্যের রূপরেখা নির্ধারিত হয়ে গিয়েছিল। 1947 থেকে 1952 সালের মধ্যে নতুন রাষ্ট্র পাকিস্তানের সরকার বিরোধিতা ছিল রাষ্ট্র বিরোধিতার নামান্তর। এই সময় মুসলিম লীগ সরকার কমিউনিস্ট ও বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক, শ্রমিক, যুব, কৃষক ও সাংস্কৃতিক সংগঠনগুলির উপর যে চরম দমননীতি চালায়, অপরাপর অকমিউনিস্ট সরকার বিরোধী সংগঠন এবং সরকার বিরোধী সংবাদপত্রগুলিও তার শিকার হয়েছিল। তেভাগা আন্দোলন কিভাবে দমন করা হয়েছিল, মিসেস ইলামিত্রের উপর পৈশাচিক নিপীড়ন তার প্রকৃষ্ট প্রমাণ। রাজশাহী জেলের ভেতরে অনশনরত কমিউনিস্ট রাজনৈতিক নেতাকর্মীদের নির্মমভাবে গুলি করে হত্যা মুসলিম লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের ন্যক্কারজনক উদাহরণ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি নুরুল আমিন সরকার জারিকৃত 144 ধারা ভঙ্গের প্রশ্নে তদানীন্তন বিরোধী রাজনৈতিক দলগুলির আশঙ্কা ছিল 144 ধারা ভঙ্গ করলে নুরুল আমিন সরকার পূর্ব বাংলা প্রদেশে আসন্ন সাধারণ নির্বাচন স্থগিতের অজুহাত পাবে। পক্ষান্তরে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্র সমাজের 144 ধারা ভঙ্গ এবং মুসলিম লীগ সরকার কর্তৃক বাংলা ভাষার দাবি জানানোর অপরাধে বাঙালি হত্যা ছিল ইতিহাসের মোড় পরিবর্তনের ঘটনা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যদি ছাত্র সমাজ মুসলিম লীগ সরকারের দমননীতির স্টিম রোলারের বিরুদ্ধে রুখে না দাঁড়াত, তাহলে 1954 সালের সাধারণ নির্বাচনের ইতিহাস অন্যভাবে লিখতে হতো। 1952 সালের 21 ও 22 ফেব্রুয়ারির রক্তাক্ত ঘটনাবলী সবকিছু পাল্টে দেয়। দ্বিজাতি তত্ত্বভিত্তিক রাষ্ট্র পাকিস্তানের অবক্ষয়ের সূচনা হয় ওই দিন। 1953 সালে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হলগুলির ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় নতুন গঠনতন্ত্র অনুযায়ী। এই নির্বাচনে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট গঠন করে। ওই নির্বাচনে মুসলিম লীগের লেজুর ছাত্র সংগঠন নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগকে ডাকসু এবং প্রতিটি হল ইউনিয়নের নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত করে। বস্তুত 1953 সালের সরকার বিরোধী প্রধান দুটি ছাত্র সংগঠন সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে শাসক মুসলিম লীগ বিরোধী যুক্ত ফ্রন্ট গঠনের দৃষ্টান্ত স্থাপন করেছিল। পূর্ব বাংলায় তখন প্রধান বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ, এছাড়াও ছিল বামপন্থী গণতান্ত্রিক দল। শেরেবাংলা একে ফজলুল হক তখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিলেন না। হোসেন শহীদ সরোয়ার্দী পূর্ব বাংলা থেকে বহিষ্কৃত হয়ে করাচি গিয়ে মাহমুদুল হক ওসমানীকে নিয়ে প্রথমে জিন্নাহ আওয়ামী লীগ ও পরে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। পূর্ব বাংলায় আসাম প্রাদেশিক মুসলিম লীগের প্রাক্তন সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে প্রথম শামসুল হক এবং পরে শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক রূপে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রধান সরকার বিরোধী দল রূপে আত্মপ্রকাশ করে। 1953 সালের 14 নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনের গুরুত্ব ঐতিহাসিক। এই কাউন্সিল অধিবেশনেই 1954 সালের সাধারণ নির্বাচনে 21 ফেব্রুয়ারির প্রতীক 21 দফা গৃহীত হয়, আর 21 দফার ভিত্তিতে মুসলিম লীগ বিরোধী যুক্ত ফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিপূর্বে 1954 সালের মার্চ মাসে অনুষ্ঠিতব্য পূর্ব বাংলার সাধারণ নির্বাচনকে সামনে রেখে 1953 সালের 27 জুলাই শেরেবাংলা একে ফজলুল হক পাকিস্তান কৃষক শ্রমিক পার্টি গঠন করেছিলেন। পাকিস্তান আওয়ামী লীগ প্রধান হোসেন শহীদ সরোয়ার্দী, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, পাকিস্তান কৃষক শ্রমিক পার্টি প্রধান শেরেবাংলা একে ফজলুল হক 1953 সালের 4 ডিসেম্বর সম্মিলিতভাবে আওয়ামী মুসলিম লীগ এবং কৃষক শ্রমিক পার্টি ছাড়াও যুক্ত ফ্রন্টে পাকিস্তান নিজামী ইসলাম পার্টি ও পাকিস্তান গণতন্ত্রী দলকে যুক্ত ফ্রন্টের সহযোগী করার সিদ্ধান্ত হয়। মুসলিম লীগের বিরুদ্ধে ন্যূনতম কর্মসূচি 21 দফার ভিত্তিতে যুক্ত ফ্রন্ট গঠন এবং তাতে ছোট বড় সরকার বিরোধী সব দলকে সামিল করাটা ছিল অত্যন্ত বিচক্ষণ রাজনৈতিক সিদ্ধান্ত। 1953 সালের 5 ডিসেম্বর দৈনিক আজাদ পত্রিকায় আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক পার্টি যুক্ত ফ্রন্ট গঠন শিরোনামে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শেরেবাংলা ফজলুল হকের নিম্নোক্ত যুক্ত বিবৃতিটি প্রকাশিত হয়। আসন্ন সাধারণ নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করিবার জন্য এবং বর্তমান সরকারের স্থানে জনসাধারণের সত্যকার প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের জন্য আমাদের সভাপতিত্বে গঠিত দুইটি প্রধান বিরোধী দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ও পাকিস্তান কৃষক শ্রমিক পার্টি ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হইতে পারিয়াছি। এ কথা জানাইতে পারায় আমরা অত্যন্ত আনন্দবোধ করিতেছি। আমরা এক্ষণে মুসলিম লীগের বিরোধী সকল রাজনৈতিক দলের সহিত সংযোগ স্থাপনের এবং ওই সকল দলের সহযোগিতায় একটি সম্প্রসারিত সম্মিলিত ফ্রন্ট গঠনের চেষ্টা করিব। নির্বাচন পরিচালনার জন্য আমরা অতঃপর সিলেকশন কমিটি অথবা পার্লামেন্টারি বোর্ডের নামে একটি প্রতিষ্ঠান গঠন করিব। আমরা বিশ্বাস করি যে পাকিস্তানের বৃহত্তম স্বার্থের খাতিরে ভোটারগণ এই যুক্ত বোর্ড কর্তৃক মনোনীত প্রার্থীদের সমর্থন করিবেন এবং মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর গত কয়েক বৎসরে কুশাসনের দ্বারা দেশকে প্রায় দেউলিয়া এবং জনসাধারণকে দুর্দশাগ্রস্ত করিয়া ছাড়িয়াছে, তাহার মনোনীত প্রার্থীদের পরাজিত করিবেন। ব্রিটিশ শাসিত ভারতের সর্বশেষ প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1946 সালে।
এবং তৎকালীন পূর্ববঙ্গের অন্তর্গত আসন থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্যগণ ঢাকায় প্রথমবারের মতো 1948 সালের 15ই মার্চ তারিখে সভায় মিলিত হন। 1946 সালের প্রাক পাকিস্তানকালে নির্বাচিত প্রতিনিধিরাই পাকিস্তানের প্রাদেশিক শাসন পরিচালনা করছিলেন। 1951 সালে পূর্ব বাংলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু 1949 সালে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আইনসভার আসন বাতিল ঘোষণা এবং উপনির্বাচনে মুসলিম লীগ প্রার্থী করটিয়ার জমিদার খুররম খান পন্নীকে পরাজিত করে মোগলটুলি কর্মী শিবিরের প্রার্থী শামসুল হকের জয়লাভের ফলে পূর্ব বাংলা আইনসভার 34টি আসনের কোনোটিতেই উপনির্বাচন দেওয়া হয়নি। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন নানা অজুহাতে ও আইনের মার প্যাচে নির্বাচন এড়িয়ে যাচ্ছিলেন, কিন্তু 52-র 21শে ফেব্রুয়ারির প্রতিক্রিয়ায় পূর্ব বাংলায় যে অভূতপূর্ব গণজাগরণের সৃষ্টি হয়, সে কারণে 1954 সালের মার্চ মাসে পূর্ব বাংলায় প্রথম সাধারণ নির্বাচন দিতে মুসলিম লীগ সরকার বাধ্য হয়েছিল। পৃথক নির্বাচন পদ্ধতিতে 1954 সালের সাধারণ নির্বাচনে একটি মহিলা সহ 237টি মুসলিম আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল নৌকা প্রতীক নিয়ে হক ভাসানী সোহরাওয়ার্দী নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট আর মুসলিম লীগের মধ্যে। আর 30টি সাধারণ বা শিডিউল কাস্ট ব্যতীত হিন্দু আসনের 36টি শিডিউল কাস্ট আসনে পাকিস্তান ন্যাশনাল কংগ্রেস, মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট ও শিডিউল কাস্ট ফেডারেশনের মধ্যে। 1954 সালের সাধারণ নির্বাচনে শেরে বাংলার জাদুকরী জনপ্রিয়তা, মাওলানা ভাসানীর অনবরসী বাগ্মিতা আর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অতুলনীয় সাংগঠনিক শক্তি ও নির্বাচন পরিচালনার সমন্বয়ে দেশব্যাপী নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়। নির্বাচনে যুক্তফ্রন্ট অভূতপূর্ব সাফল্য অর্জন করে। মুসলিম আসনে যুক্তফ্রন্ট পায় 206টি, মুসলিম লীগ মাত্র 9টি, খেলাফতে রাব্বানী পার্টি 1টি, স্বতন্ত্র প্রার্থীরা 12টি আসন, মুসলিম মহিলা আসনে যুক্তফ্রন্ট 9টি আসনই দখল করে। সাধারণ আসনে পাকিস্তান ন্যাশনাল কংগ্রেস 15টি, মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট 10টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 5টি আসন জয়লাভ করে। শিডিউল কাস্ট আসনে শিডিউল কাস্ট ফেডারেশন 18টি, পাকিস্তান ন্যাশনাল কংগ্রেস 10টি, মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট 2টি এবং স্বতন্ত্র সদস্যগণ 6টি আসন লাভ করেন। মুখ্যমন্ত্রী নুরুল আমিনের মতো প্রভাবশালী নেতা খালেক নেওয়াজ খানের মতো একজন ছাত্রলীগ নেতার কাছে ময়মনসিংহের নান্দাইলে পরাজিত হন। 1954 সালের মার্চ মাসে অনুষ্ঠিত পূর্ব বাংলার প্রথম সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের মোট 228টি আসনের মধ্যে আওয়ামী লীগ ছিল 143টি, কৃষক শ্রমিক পার্টির 48টি, নেজামে ইসলামের 22টি, গণতন্ত্রী দলের 13টি ও খেলাফতে রাব্বানী পার্টির 2টি আসন। 1954 সালের 2রা এপ্রিল শেরে বাংলায় একে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করেন। এই মন্ত্রিসভা প্রথম গঠিত হয়েছিল কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দলের প্রতিনিধিদের নিয়ে। বিস্ময়ের ব্যাপার ছিল এই যে প্রথমে যুক্তফ্রন্টের সবচেয়ে বড় শরিক দল আওয়ামী লীগ যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় যোগদান করেনি। যুক্তফ্রন্টের প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক 30শে এপ্রিল কলকাতা সফরে যান। কলকাতা সফর শেষ করে ঢাকায় এলে 15ই মে আওয়ামী লীগ যুক্তফ্রন্ট সরকারে যোগদান করে। কলকাতায় থাকাকালীন বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে শেরে বাংলা তার আজীবন কর্মক্ষেত্র কলকাতায় আবেগ জর্জরিত হয়ে বিভিন্ন প্রকার বক্তব্য দেন। সেসব ভাষণ অতিরঞ্জিত ও বিকৃতভাবে বিভিন্ন বেতার ও সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। পাকিস্তান সরকার ওই সুযোগ গ্রহণ করে।
শেরেবাংলাকে করাচি ডেকে পাঠানো হয়। করাচি থেকে যেদিন তিনি বিমানযোগে ঢাকায় ফিরে এসে বিমানবন্দরে পা দেন, সেদিনই কেন্দ্রীয় পাকিস্তান সরকার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষণা করে। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা মোট ৪৫ দিন ক্ষমতায় ছিল। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন বগুড়ার মোহাম্মদ আলী। তিনি বেতার ভাষণে শেরেবাংলা ফজলুল হককে ট্রেইটর আখ্যা দিয়ে বলেন, মিস্টার ফজলুল হক ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তান রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করছেন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিলের পর শেরেবাংলাকে তার টিকাটুলি বাসভবনে গৃহবন্দী আর আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। দেশ চরম হতাশার সাগরে নিমজ্জিত হয়। গর্ব করে যারা ভিন্ন কৌশলে মানব না বন্ধনে, মানব না শৃঙ্খলে, মানব না বন্ধনে, মানব না শৃঙ্খলে। 2 শতাব্দীর নাগপাশ বন্ধন নিঃস্ব হলো কত অগণিত প্রাণমন। 2 শতাব্দীর নাগপাশ বন্ধন নিঃস্ব হলো কত অগণিত। যুক্তফ্রন্ট সরকারের স্বল্পকালীন সময়ে সবচেয়ে বড় সাংস্কৃতিক ঘটনা 1954 সালের 23 থেকে 26 এপ্রিল কার্জন হলে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন। এই সম্মেলন পূর্ব পাকিস্তান ও পশ্চিম বাংলার উল্লেখযোগ্য সাহিত্যিক ও শিল্পীদের অংশগ্রহণে হয়ে উঠেছিল বাঙালি সংস্কৃতি সম্মেলন। সম্মেলন উদ্বোধন করেন ড. মোহাম্মদ শহীদুল্লাহ। ওই সভার উদ্বোধনী ভাষণে ড. মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, 1948 সালের ডিসেম্বর মাসে ঢাকায় যে সাহিত্য সম্মেলন হয়েছিল তাতে বড় আশাতেই বুক বেঁধে আমি অভিভাষণ দিয়েছিলাম, কিন্তু তারপরই যে প্রতিক্রিয়া হয় তাতে হাড়ে হাড়ে বুঝেছিলুম স্বাধীনতার নতুন নেশায় আমাদের মতিচ্ছন্ন করে দিয়েছে। আরবি হরফে বাংলা লেখা, বাংলা ভাষায় অপ্রচলিত আরবি ফার্সি শব্দের অবাধ আমদানি, প্রচলিত বাংলা ভাষাকে গঙ্গা তীরের ভাষা বলে তার পরিবর্তে পদ্মা তীরের ভাষা প্রচলনের খেয়াল প্রভৃতি ব্যাকুলতা একদল সাহিত্যিককে পেয়ে বসল। তারা এইসব মাতলামিতে এমন মেতে গেলেন যে প্রকৃত সাহিত্য সেবা যাতে দেশের ও দাসের মঙ্গল হতে পারে তার পথে আবর্জনা স্তূপ দিয়ে সাহিত্যের উন্নতির পথ কেবল রুদ্ধ করেই খুশিতে ভূষিত হল না, বরং খাঁটি সাহিত্যসেবীদের নানা প্রকারে বিড়ম্বিত ও বিপদগ্রস্ত করতে আদা জল খেয়ে কোমর বেঁধে লেগে গেলেন। তাতে কত উচ্চপদস্থ সরকারি কর্মচারী উস্কানি দিতে কসুর করলেন না। ফলে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এবং অন্যান্য পশ্চিমবঙ্গের কবি ও সাহিত্যিকগণের কাব্য ও গ্রন্থ আলোচনা, এমনকি বাঙালি নামটি পর্যন্ত যেন পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে কেউ কেউ মনে করতে লাগলেন। কেউ এতে ভূতের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আবোল তাবোল বকতে শুরু করে দিলেন এবং বেজায় হাত পা ছুঁড়তে লাগলেন। করাচির তাবেদারগণ লীগ গভর্নমেন্ট বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য কিছু করা দূরে থাক, বাঙালি বালকের কচি মাথায় উর্দুর বোমা চাপিয়ে দিলেন এবং কেন্দ্রীয় সরকারের আরবি হরফে বাংলা ভাষা লেখার এবং উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার অপচেষ্টায় সহযোগিতা করেন। সালের ঐতিহাসিক সাহিত্য সম্মেলনে ঢাকা থেকে যোগ দিয়েছিলেন ড. মোহাম্মদ শহীদুল্লাহ, ড. আব্দুল গফুর সিদ্দিকী, ড. কাজী মোতাহার হোসেন, ড. আবু মুহাম্মদ হবিবুল্লাহ, আবুল মনসুর আহমেদ, আহমেদ শরীফ, কবির চৌধুরী, বেগম সুফিয়া কামাল, মোহাম্মদ আব্দুল হাই প্রমুখ। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন আবুল ফজল, মাহবুবুল আলম চৌধুরী, কলিম শরাফি, রমেশ শীল। সাহিত্য সম্মেলন চলাকালে অধ্যাপক মনির চৌধুরী ও অধ্যাপক অজিত কুমার গুহ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে সরাসরি সম্মেলনে এসে যোগদান করেন এবং বিপুলভাবে সংবর্ধিত হন। তারা 1952 সালের ভাষা আন্দোলনের সময় থেকে আটক ছিলেন।
সম্মেলন চলাকালীন দিনগুলোতে প্রতি সন্ধ্যায় কার্জন হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল, যার মধ্যে ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্ট শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন। ঢাকা স্টেডিয়ামে রমেশ শীলের কবিগানের আসর বসেছিল। পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনে পশ্চিমবঙ্গ থেকে যোগদানকারী বিশিষ্ট সাহিত্যিকদের মধ্যে ছিলেন মনোজ বসু, নরেন্দ্র দেব, রাধারানী দেবী, সুভাষ মুখোপাধ্যায়, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, দীপ্তেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পাকিস্তান প্রতিষ্ঠার ঠিক 1 বছর 1 মাস পর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুর সঙ্গে সঙ্গে পূর্ব বাংলার চিফ মিনিস্টার খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল রূপে শপথ